আজ ৭ মার্চ ২০২৬ আর আজকের দিনটা পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বেশ একটা বড় চমকের দিন বলা যায়। একদম একটা লাল দাগ দিয়ে রাখার মতো দিন। ঠিক, কারণ যে আর্থিক সহায়তার জন্য এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল তা আজ থেকেই এই ৭ মার্চ থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্মতলার ধর্ণামঞ্চ থেকেই এই ঘোষণাটা করেছেন। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। আমাদের আজকের তথ্যের উৎস হিসেবে রয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন, সরকারি পোর্টাল, আর তার পাশাপাশি আমরা একাধিক নিউজ পোর্টাল যেমন ধরুন ওপেনডিয়া, এশিয়ানেট নিউজ, দ্য বেঙ্গল স্টোরি বা WBP এর প্রতিবেদনগুলোও খতিয়ে দেখেছি। একদম। তবে আজকের আলোচনা শুধু ওই একটা প্রকল্পের মধ্যেই আটকে থাকছে না, আমরা একটা বৃহত্তর থিম নিয়েও কথা বলবো। হ্যাঁ, এই রাজ্য সরকারের আর্থিক ভারসাম্য রক্ষার যে একটা বিরাট লড়াই চলছে সেটা নিয়ে। ঠিক বলেছেন, একদিকে যুব সমাজের জন্য অনুদান আর অন্যদিকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর বিষয়। তাই যুবসাথীর পাশাপাশি চূড়ান্ত ভোটের তালিকা আপডেট, বিএলওদের রেমুনারেশন বৃদ্ধি আর আসন্ন উৎসব বোনাস সংক্রান্ত কিছু খবরও থাকছে। আসলে এই বিপুল কর্মযজ্ঞের পেছনের আসল প্রশাসনিক এবং অর্থনৈতিক চিত্রটা ঠিক কেমন সেটাই আজ আমরা ডিকোড করার চেষ্টা করব। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। প্রথমে এই বিগ সারপ্রাইজ বা যুবসাথীর টাকা আজই ঢুকে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলি। সময়সীমা তো বারবার পাল্টেছে, তাই না? হ্যাঁ, বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন ঘোষণা করেন তখন বলা হয়েছিল ১৫ আগস্ট থেকে টাকা দেওয়া হবে। তারপর সেটা এগিয়ে আনা হলো ১ এপ্রিল। আর আজ হঠাৎ করে ঘোষণা হলো যে আজ থেকেই টাকা ঢুকবে। এই প্রকল্পের যোগ্যতাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। ২১ থেকে ৪০ বছর বয়স হতে হবে। হ্যাঁ, আর এই বয়সটা কিন্তু ১ এপ্রিল ২০২৬-এর নিরিখে হিসেব করা হবে। অন্তত মাধ্যমিক পাশ হতে হবে, আর বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে পাবেন। আর এটা চলবে সর্বোচ্চ ৫ বছর বা চাকরি পাওয়া পর্যন্ত। কিন্তু এত তাড়াহুড়ো করে আজই টাকা দেওয়ার আসল কারণটা কি হতে পারে? আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি তাহলে বুঝতে পারব এই প্রকল্পের বিশালত্ব ঠিক কতটা। আমাদের সোর্সগুলো বলছে যে এই অল্প সময়ের মধ্যে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি আবেদন জমা পড়েছে। ১ কোটি? সংখ্যাটা তো সত্যিই বিশাল। একদম। শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে এসেছে ৯,৩৪,০০০-এরও বেশি আবেদন। মুর্শিদাবাদ আর উত্তর ২৪ পরগনা থেকেও ৭ লাখের বেশি করে জমা পড়েছে। তার শুধু এই ৩টে জেলা থেকেই প্রায় ২৩ লাখ আবেদন। হ্যাঁ, এবার ভাবুন, এত বিপুল সংখ্যক মানুষের কাছে প্রতি মাসে ১৫০০ টাকা করে পৌঁছে দেওয়া, এটার একটা বিরাট ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রভাব আছে। একটু সহজ করে যদি বোঝান, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা ঠিক কিভাবে পড়বে? ব্যাপারটা হচ্ছে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে শুধুমাত্র এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো যখন এই ১ কোটি বেকার যুবক-যুবতীর হাতে মাসে ১৫০০ টাকা করে নগদ পৌঁছাবে, সেই টাকা তো ব্যাংকে পড়ে থাকবে না। না, নিশ্চয়ই তারা সেটা খরচ করবেন। ঠিক, কেউ হয়তো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, কেউ বাসের ভাড়া দেবেন বা ইন্টারনেটের রিচার্জ করবেন। এই ৫,০০০ কোটি টাকা সরাসরি স্থানীয় বাজারের অর্থনীতিতে ঢুকছে। আর তার ফলে বাজারে টাকার যোগান বা লিকুইডিটি বাড়বে। একদম। একটা ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা বড় ইনজেকশনের মতো কাজ করতে পারে। অর্থনীতির দিকটা তো বোঝা গেল, কিন্তু এই মুহূর্তে যারা আবেদন করেছেন তাদের তো একটাই চিন্তা, আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হলো কিনা। হ্যাঁ, স্ট্যাটাস চেক করা নিয়ে একটা বিরাট উন্মাদনা চলছে এখন। তো ঘরে বসে স্মার্টফোনে স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা কিন্তু খুব সহজ। apas.wb.gov.in বা yubashathi.wb.gov.in পোর্টালে যেতে হবে। হোম পেজে ওই চেক স্ট্যাটাস অপশনটা আছে। ঠিক, সেখানে ক্লিক করলে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ক্যাপচা কোডটা দিলে ওই গেট ওটিপি অপশন আসবে, আর ওটিপি দিয়ে ভেরিফাই করলেই স্ক্রিনে রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর দেখা যাবে। পাশেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম অপশন আছে, সেখানে ক্লিক করে জমা দেওয়া ফর্মটাও দেখা যাবে। কিন্তু এখানে একটা বড় খটকা লাগছে। অফলাইন ফর্মের ব্যাপারটা তো একদম। যারা দুয়ারে সরকার ক্যাম্প বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের তো পোর্টালে কিছু নাও দেখাতে পারে। ঠিক এই জায়গাতেই প্রশাসন একটা বড়সড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। সোর্স থেকে জানা যাচ্ছে যে প্রায় ৬৫ লাখ মানুষ অফলাইনে ফর্ম জমা দিয়েছেন।
৬৫ লাখ ডেটা ম্যানুয়ালি এন্ট্রি করা। হ্যাঁ, ব্লক আর মহকুমা স্তরে ডেটা এন্ট্রি অপারেটররা দিন রাত এক করে কাজ করছেন, আর 15 মার্চের মধ্যে এই কাজ শেষ করার কড়া নির্দেশ আছে। তার মানে অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছেন তারা যদি আজ পোর্টালের স্ট্যাটাস দেখতে না পান তাতে প্যানিক করার কিছু নেই। নম্বরটাই দেখা যাচ্ছে। আবেদনটা অ্যাপ্রুভ না রিজেক্টেড সেই চূড়ান্ত স্ট্যাটাসটা এখনও প্রকাশ করা হয়নি। আচ্ছা, মানে চূড়ান্ত স্ট্যাটাস জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতেই হবে। কিন্তু অনেকেই তো এই আতঙ্কে সাইবার ক্যাফেতে গিয়ে নতুন করে অনলাইনে আবার আবেদন করে দিচ্ছেন। আর এটাই সবচেয়ে বড় ভুল, এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ডুপ্লিকেশনের সমস্যা, তাই তো? ঠিক। অফলাইন ফর্ম অনলাইনে না দেখালে কেউ যদি নতুন করে অনলাইনে করেন, সিস্টেম হয়তো সেই মুহূর্তে ওটা নিয়ে নেবে, কারণ অফলাইন ডেটা তো তখনও সিস্টেমে ওঠেনি। কিন্তু যখন অফলাইন ডেটা আপলোড হবে তখন আধার নম্বরের ভিত্তিতে সিস্টেম ঠিক ধরে ফেলবে যে এই মানুষটি ইতিমধ্যে অফলাইনে আবেদন করেছেন, তখন ডুপ্লিকেশন ধরা পড়বে। তখন কি দুটো ফর্মই বাতিল হয়ে যাবে? সোর্স বলছে এক্ষেত্রে অফলাইন আবেদনটি অলরেডি এনরোল্ড হিসেবে চিহ্নিত হয়ে বাতিল হতে পারে, আর অনলাইন আবেদনটি বৈধ হিসেবে গণ্য হতে পারে। তবে অহেতুক দুবার আবেদন না করে একটু ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আর ঠিক এখানে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, বিশেষ করে ফর্মে ভুলভ্রান্তি হলে কি হবে। মানে ধরুন কারো ফর্মে ছোটখাটো ভুল আছে, কেউ হয়তো সিঙ্গল অ্যাকাউন্টের বদলে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন, বা হয়তো ছবিতে সই করতে ভুলে গেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি সরাসরি রিজেক্ট হয়ে যাবে? না, সরাসরি বাতিল হওয়ার সম্ভাবনা কম। এই ধরনের ছোটখাটো ভুলের ক্ষেত্রে স্ট্যাটাসটা ডিসপিউট বা অবজেকশন স্ট্যাটাসে চলে যেতে পারে। তার মানে পরে সেটা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে। একদম। ব্লক অফিসে গিয়ে বা পোর্টালে অনলাইন এডিট অপশন চালু হলে সেই ভুল ঠিক করা যাবে। তাই সরকারি নির্দেশিকার দিকে নজর রাখতে হবে। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের দিকে আসি। সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই ডুয়াল বেনিফিটস বা দ্বৈত সুবিধার বিষয়টা। হ্যাঁ, পুরনো 2013 সালের যুবশ্রী প্রকল্প আর এই নতুন যুবসাথী প্রকল্পের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যুবশ্রী ছিল 18 থেকে 45 বছর বয়সীদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে, আর যুবসাথী হল সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ভিত্তিক। কেউ একই সাথে দুটো পাবেন না। ঠিক, আর এই ডিবিটির সবচেয়ে বড় সুবিধা হল মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই। সরকারের খাতা থেকে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মানে দুর্নীতির সুযোগ অনেকটাই কম। আর যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু পান, তিনি কি যুবসাথী পাবেন? না, তিনি পাবেন না, কারণ যুবসাথী পুরোপুরি বেকার ভাতার ওপর নির্ভরশীল একটি প্রকল্প। অন্যান্য সরকারি ভাতা পেলে এটা জুটবে না। কিন্তু অনেক ছাত্রছাত্রী আছেন যারা পড়াশোনার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী পান, তাদের ক্ষেত্রে? হ্যাঁ, সেখানে একটা বড় স্বস্তির জায়গা আছে। শিক্ষামূলক স্কলারশিপ পেলে যুবসাথীর ভাতা পেতে কোনো বাধা নেই। এটা সত্যিই একটা দারুণ সিদ্ধান্ত। শিক্ষামূলক অনুদান আর বেকার ভাতার মধ্যে সরকার একটা পরিষ্কার সীমারেখা টেনে দিয়েছে। একদম। আর এই সব কিছু নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, তার জন্য একটা ডেডিকেটেড হেল্প ডেস্কও চালু হয়েছে। হ্যাঁ, 6292248888 বা 1800345117 নম্বরে ফোন করা যেতে পারে, সোম থেকে শুক্র সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর যুবাসাথী 2026@gmail.com ঠিকানায় ইমেলও করা যায়। এর পাশাপাশি একটা মোবাইল অ্যাপের কথাও তো জানা যাচ্ছে। বাংলার যুবাসাথী নামের অ্যাপটা পোর্টাল থেকে সরাসরি এপিকে বা এপিকে ফরম্যাটে ডাউনলোড করা যাচ্ছে। আর এখানেই একটা সতর্কতা খুব জরুরি। ওই থার্ড পার্টি ইনস্টলেশনের বিষয়টা। একদম। সরাসরি এপিকে নামানোর মানে হল অফিসিয়াল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করা। তাই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া হোয়াটসঅ্যাপে আসা কোনো অজানা লিঙ্ক থেকে এটা নামানো চরম সাইবার ঝুঁকির কারণ হতে পারে। খুব জরুরি একটা পয়েন্ট, পোর্টালের নির্দিষ্ট লিঙ্ক থেকেই অ্যাপ নামানোটা নিরাপদ। আচ্ছা, এবার এই যুবাসাথীর বিপুল কর্মযজ্ঞ থেকে একটু রাজ্যের অন্যান্য প্রশাসনিক খবরের দিকে নজর দেয়া যাক। হ্যাঁ, বিশেষ করে ডিএ বা মহার্ঘ ভাতার ইস্যুটা। সরকার 1 কোটি বেকারকে মাসে 5,000 কোটি টাকার ফান্ড জোগাড় করে দিচ্ছে, কিন্তু একই সাথে সরকারি কর্মীদের বকেয়া ডিএর কী অবস্থা? এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। সোর্সে দেয়া তথ্যগুলো যদি আমরা একটু নিরপেক্ষভাবে দেখি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ 5 মার্চ 2026-এর মধ্যে দেওয়ার কথা ছিল।
কিন্তু রাজ্য সরকার তো সময় বাড়াতে চেয়েছে, তাই না? হ্যাঁ, সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছে যে এই সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হোক, আর প্রথম কিস্তিতে ২৫% মেটানোর অনুমতি চাওয়া হয়েছে। অনেকেই হয়তো ভাবছেন যে সরকার যুবসাথীর জন্য এত টাকা বরাদ্দ করতে পারছে, কিন্তু ডিএ দেওয়ার বেলায় বলছে ফান্ডের অভাব। এর আসল কারণটা কি? সোর্সগুলো এই বিলম্বের পেছনে কয়েকটা কাঠামোগত চ্যালেঞ্জের কথা বলছে। প্রথমত, রাজ্য সরকার এখনও পুরনো পেনশন স্কিম বা ওপিএস চালু রেখেছে। এর ফলে শুধু পেনশনের জন্যই বছরে প্রায় ২৩,৩১২ কোটি টাকা ব্যয় করতে হয়। বাবরে, এটা তো একটা বিশাল অঙ্ক। একদম। তার উপর জিএসটি অনুদান কমে যাওয়া আর বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা তো আছেই। কিন্তু ফান্ডের চেয়েও বড় সমস্যা হল লজিস্টিক্স। লজিস্টিক্সের সমস্যা, মানে বকেয়া হিসাব করার ক্ষেত্রে? হ্যাঁ, এই ডিএর বকেয়া হিসাব করার কাজ রাজ্যের প্রায় ৬,৫০০ ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে করতে হবে। আচ্ছা। আর সমস্যা হল ২০১৬ সালের আগের অনেক কর্মীর সার্ভিস বুক এখনও সেই পুরনো দিনের মোটা লাল শালু কাপড়ে মোড়া ম্যানুয়াল খাতায় রয়ে গেছে। সেগুলো ডিজিটাইজেশন হয়নি। ওহ, বুঝতে পেরেছি। মানে সেই ১০ বছরের পুরনো খাতা ঘেটে কার কত বকেয়া, কে কতদিন ছুটিতে ছিলেন, এগুলো ম্যানুয়ালি বের করা। একদম। এটা যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার। তাই সোর্সের মতে এই বকেয়া মেটানো সরকারের জন্য একটা বিরাট বড় লজিস্টিক্যাল দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ডেটা ম্যানেজমেন্টের এই অভাবনীয় সমস্যার কথা শুনে অবাক হতে হয়। আর ডেটা নিয়ে যখন কথাই হচ্ছে, তখন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আপডেটের খবরটাও সেরে নি। হ্যাঁ, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বা WBSIR ২০২৬ প্রকাশিত হয়েছে। এই এসআইআর মানে তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সোর্স বলছে প্রায় ৬০ লাখ নামের স্ক্রুটিনি হয়েছে এবার। ঠিক। নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ফর্ম 10 সিলেক্ট করে এই স্ট্যাটাস দেখা যাচ্ছে। যদি অ্যাপ্রুভড দেখায়, মানে তালিকায় নাম সুরক্ষিত। আর যদি ডিলিটেড দেখায়, তার অর্থ নাম বাদ পড়েছে। আর একটা স্ট্যাটাস আছে অ্যাডজুডিকেটেড। এর মানে তথ্যে কোনো অসঙ্গতি পাওয়া গেছে এবং বিষয়টি চূড়ান্ত পর্যালোচনার অপেক্ষায় আছে। আচ্ছা, তার জন্য কি ওই সাপ্লিমেন্টারি লিস্টের জন্য অপেক্ষা করতে হবে? হ্যাঁ, ৯ বা ১০ মার্চ ওই পরিপূরক তালিকা আসার কথা। আর এই এত বড় ভোটার তালিকা আপডেটের কাজে যাদের সবচেয়ে বড় অবদান, সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের জন্য একটা ভালো খবর আছে। হ্যাঁ, তাদের বার্ষিক সাম্মানিক ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১২,০০০ টাকা করা হয়েছে। আর তার সাথে ওই ইন্টেন্সিভ রিভিশনের ইনসেন্টিভ মিলিয়ে মোট ২০,০০০ টাকার মতো পাওনা দাঁড়াচ্ছে। নিয়েও একটা হিসাব পাওয়া গেছে। যাদের বেসিক আর ডিএ মিলিয়ে বেতন ৪৬,০০০ টাকার মধ্যে, তারা ৭,৪০০ টাকা বোনাস পেতে পারেন। এই সবকটি তথ্যকে যদি একসাথে মিলিয়ে দেখি, তাহলে রাজ্য প্রশাসনের বর্তমান চিত্রটা বেশ স্পষ্ট হয়ে ওঠে। একদিকে যুবসাথীর ভাতা আর অফলাইন ফর্মের পাহাড় সামলানো, আর অন্যদিকে বিএলওদের সাম্মানিক বৃদ্ধি, ডিএর বকেয়া ম্যানুয়ালি হিসাব করা আর উৎসব বোনাস প্রদান। এই বিপুল কর্মযজ্ঞের মধ্যে ভারসাম্য রক্ষা করা যে কোনো প্রশাসনের জন্যই খুব কঠিন। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ালো? এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম, এগুলো সাধারণ মানুষের জানার গুরুত্বটা ঠিক কোথায়? আসল অর্থ হল সঠিক তথ্যটা জানা থাকলে গুজবে কান দিতে হয় না। সরকারি পোর্টালে কিভাবে স্ট্যাটাস ট্র্যাক করতে হয় তা জানা থাকলে সাইবার ক্যাফেতে গিয়ে প্রতারিত হওয়ার বা ভুল ফর্ম ফিল করার ঝুঁকি থাকে না। একদম ঠিক। আর রাজ্যের অর্থনীতি কিভাবে কাজ করছে তা বুঝতে পারলে বাস্তবের পরিস্থিতিটা অনুধাবন করা সহজ হয়। আজকের আলোচনা শেষে এসে একটা বিষয় নিয়ে কিন্তু ভেবে দেখার অবকাশ থেকেই যায়। হ্যাঁ, বলুন। এই যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক যুবতীর হাতে প্রতি মাসে ১৫০০ টাকা তুলে দেওয়া হচ্ছে, এর মেয়াদ তো সর্বোচ্চ ৫ বছর। হ্যাঁ, ৫ বছর বা চাকরি পাওয়া পর্যন্ত। তো ৫ বছরের জন্য হয়তো যাতায়াত বা পড়াশোনার খরচ হিসেবে একটা সাময়িক আর্থিক স্বস্তি মিলবে। কিন্তু ৫ বছর পর যখন এই লক্ষ লক্ষ যুবক যুবতীর ভাতার মেয়াদ শেষ হবে, তখন কি আমাদের রাজ্যের চাকরির বাজার তাদের পাকাপাকিভাবে নিয়োগ করার জন্য প্রস্তুত থাকবে? এটা একটা খুব বড় প্রশ্ন। নাকি আর্থিক সহায়তার এই সাময়িক স্বস্তি আসলে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের আসল সমস্যাটাকে, মানে শিল্প এবং চাকরির অভাবকে কিছুটা সময়ের জন্য আড়াল করে রাখছে? এই প্রশ্নটা কিন্তু আগামী দিনের জন্য একটা চিন্তার বিষয় হয়েই থাকল। অবশ্যই এটা নিয়ে ভেবে দেখার যথেষ্ট জায়গা আছে। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।
নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চারপাশের খবরের দিকে নজর রাখবেন।